ক্রাইম পেট্রোল সতর্ক, কোপার্ড বাই মাচো। স্বাধীনতা ঈশ্বরের আশীর্বাদ। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই ঐশ্বরিক আশীর্বাদ স্বাধীনতার পক্ষে লড়াই করব নাকি পরাধীনতার দাসত্ব মেনে নেব। আসামের 16 বছরের সাজিয়া ফকিরের সেলফোনে একটা রং নাম্বার থেকে ফোন আসে। ঠিক 2 সপ্তাহ পর সাজিয়া হরিয়ানার বধুবাজারে বিক্রি হয়ে যায়। ছাড়িয়ে আনা হয়, আবার বিক্রি করা হয়। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। বেশি চাপ নিস না, সতীপনার নাটকটা ছেড়ে শরীরটা দিয়ে দে। শিগগিরই অভ্যেসও হয়ে যাবে, খুব শিগগিরই অভ্যেস হয়ে যাবে, বুঝেছিস? বৌদি আর এক গ্লাস দুধ দাও। আরে বাবা, তুই কিন্তু এখন আর ছোট বাচ্চা নোস। আজ তোর সুহাগ রাত, আর এটা বড়দের জন্য বানানো বিশেষ দুধ। আর এটা খেয়ে তুই বড়দের মতো ব্যবহার করবি। কি করবি কি না বল? হ্যাঁ, যাই। যা। দেখুন, আমার সাথে কিছু করবেন না, আমি ওরকম মেয়ে নই। আরশাদ আমাকে ধোকা দিয়েছে, আর তারপর রাজিয়া খালার ওই লোকেরা। দয়া করুন আমাকে, আমি হাত জোড় করছি আপনার কাছে। আমি খুব ছোট। কিন্তু আমি ছোট নই, দুধ খাওয়া বাচ্চাও নই। আমি বড় হয়ে গেছি, আর বড়দের মতো কাজ করব। আমাদের দেশে আজ পর্যন্ত অগুন্তি বাচ্চা পশুদের থেকেও কম দামে, এমনকি অসার বস্তুর থেকেও কম দামে কেনা বেচা করা হয়। সরকারের নিজস্ব হিসেব অনুযায়ী আমাদের এই দেশে প্রত্যেক ঘন্টায় 18 জন বাচ্চাকে চুরি করা হয়। এদের মধ্যে প্রায় অর্ধেক বাচ্চাই নিখোঁজ হয়ে যায়, অর্থাৎ যাদের কোনোদিনই আর খোঁজ পাওয়া যায় না। সেই সমস্ত বাচ্চাদের বিয়ের জন্য, দাসত্ব করার জন্য, ভিক্ষাবৃত্তি করানোর জন্য, বাল্য বেশ্যাবৃত্তি করানোর জন্য, এমনকি শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য ওদের বেচে দেওয়া হয়। যে হারিয়ে যায় তাকে খোঁজা যায়, যে নিজে লুকিয়ে থাকে তাকে কি করে খুঁজে বের করব? তাহলে আপনারা এটা ধরে নিন যে ও কোথাও লুকিয়ে আছে, কিন্তু সাহেব ওকে খুঁজে বার করুন না। ওকে কেউ ভুলিয়েছে, আমি মানছি এটা। তুমি মেনে নিলে আমি মেডেল পাবো না? আরে তোমরা নিজেরাও তো একটু চেষ্টা করো, নিজের বোনকে খোঁজো। আমরা তো আমাদের দিক থেকে খোঁজার চেষ্টা করেছি। তোমার বোন, তুমিও খোঁজার চেষ্টা করো। শোনো বশির, নিজের বোন সাজিয়াকে ভুলে যাও। সত্যি বলছি, তাতে সব সমস্যা মিটে যাবে।
হ্যাঁ ভাইজান বলো। পুলিশও জবাব দিয়ে দিয়েছে, বলছে ওরা খুঁজতে পারবে না। আমাদের কি খুঁজতে হবে? হ্যাঁ খুঁজবো তো, কিন্তু কোথায় খুঁজবো? জানি না ও কেমন আছে, কিরকম আছে। পুলিশ আমাকে বলেছে যে ওকে ভুলে যাও। এত সহজে কি করে ভুলে যাব? ভাইজান ও আমাদের বোন। শাজিয়া জুবের আর বশিরের একমাত্র আদরের বোন ছিল, যাকে ওরা খুব আদরে মানুষ করেছিল। ওকে ওর মায়ের না থাকাটা কখনো বুঝতে দেয়নি। এই দুই ভাইয়ের জীবন যেন এক প্রকার থেমে গিয়েছিল। সময় চলে যাচ্ছিল, শাজিয়া হারিয়ে গেছে প্রায় 1 মাস হতে চলেছে। বোনের স্মৃতি আর দুশ্চিন্তা ওদের কুড়ে কুড়ে খাচ্ছিল। আর অন্যদিকে আসাম থেকে 1000 মাইল দূরে হরিয়ানায় শাজিয়া সুলেমানের বাড়িতে এক কৃতদাসে পরিণত হয়েছিল, যেখানে প্রত্যেক রাতে মানসিকভাবে অসুস্থ আমির সিদ্দিকী তাকে নিজের শারীরিক খিদে মেটানোর জন্য ব্যবহার করত। আর তারপর এমন এক রাত আসে যেটা আরো একবার শাজিয়ার মনে আতঙ্কর ঘৃণা ভরে দেয়। দুটোর মধ্যে একটা আঙুল ধরো, ধরো না। ভুল ভুল। কি ভুল? আমি বলবো না, আমি বলতে পারবো না, আমি বলবো না। কি চাই? আমির বাচ্চা ছেলে, মেয়েদের কেউ বুঝতে পারে না। না 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 না। বৌদি। হ্যাঁ বল। বৌদি, কাল রাতে আপনার স্বামী। আমার স্বামী কি করলো? আপনার স্বামী আমার সাথে জবরদস্তি করেছে। এই বাড়িতে কোনো মেয়ের সঙ্গে জোর করে কোনো কিছু করা হয় না, সবকিছুই অধিকার থেকে হয়, কিনে আনা অধিকার। এই বাড়ির লোক তোর জন্য টাকা দিয়েছে, তাই যে যেমন চাইবে সেরকম করেই ব্যবহার করবে, আর তুই সেটা মেনেও নিবি, বুঝলি? একটা কথা কান খুলে শুনে নে, যদি তুই কখনো চেঁচাস বা মুখ খুলিস তাহলে পঞ্চায়েত বসবে, চৌমাথায় তোকে ব্যবহার করবে সবাই। গ্রামের যত লোক আছে না, সবাই তোর জন্য লাইন দিয়ে দাঁড়াবে। আর আমি তোকে ভয় দেখাচ্ছি না, এরকমই হয়, সব সময় এরমটাই হয়ে এসেছে। তুমি খুশি তো সাজিয়া? জাদু করে দিয়েছো আমার ছেলেগুলোর উপরে তুমি। আমি ভাবলাম যে আমিও একটু দেখি যে এমন কি আছে তোমার মধ্যে। এসো না, এসো।
সুলেমান ভাই 4 মাস কেটে গেল, এখনো তো আমার 40,000 টাকা এলো না। আরে 40,000 আসেনি তো যায়ওনি কোথাও রাজিয়া, ফালতুই আমার কাছে পড়ে আছে। আরে 40,000 টাকা যখন রাখতে পারছো না তখন পাঠিয়ে দিচ্ছ না কেন? আরে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোকে। কিন্তু আমি তো শুনেছি তুমি আর ওই নাসিরও প্রত্যেক রাতে হাত সেকে নাও। এটা কে বললো তোকে? আরে মেয়ে মানুষ তো, পুরুষ মানুষের নিয়ত বুঝেই নি। হ্যাঁ, কিন্তু তাতে কিছু খারাপ নেই, শুধু আমার টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তারপরে তুমি তোমার বন্ধু বান্ধবদের দাওয়াত দেবে না কি করবে তাতে আমার, কিন্তু তাড়াতাড়ি টাকা না দিলে মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসবো। সেকেন্ড হ্যান্ড মালেরও কিন্তু বেশ ভালো দাম পাবো। এই মেয়েটা কি তো ওই পাগল আমিরের জন্য কিনেছিল? হ্যাঁ ওই, শুনেছি পুরো 50 লেগেছে। এত দামি? ওকে রূপো দিয়ে মোড়া নাকি? রূপোর চমক 4 দিনের জন্য, তারপর পিতলের দামে বিক্রি হয়। নে নে তাড়াতাড়ি কর, হাত চালা। শাজিয়া, তোমাকে কোথা থেকে তুলে এনেছে? কোথাকার তুমি? বলে তো দাও। এবার থেকে এখানেই থাকতে হবে তোমাকে। যে কোনো বিপদে আমরা মেয়েরাই মেয়েদেরকে সাহায্য করি। ছেলেদের উপর থেকে তো ভরসাই উঠে গেছে। মেয়েদের উপরে উঠে গেছে। আমার তো এখনো মনুষ্যত্বের ওপর আছে। যাই হোক, আমার নাম হলো নুরি আর আমি আসামের। কি? তুমি কোথাকার? আসামের? হ্যাঁ আসামের। তুমি চেনো? হ্যাঁ, আমিও আসামের। মনে হয়েছিল আমার, প্রথম দিন থেকেই মনে হয়েছিল। এখানে সবার একই গল্প সাজিয়া। আমাকেও বিয়ের ফাঁদে ফেলে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। আমাকে বলা হয়েছিল বড় ঘর পাবে, ভালো চাকরি পাবে, কিন্তু এখানে এনে বিক্রি করে দিয়েছিল। আমি এখানে 6 বছর আছি। কিন্তু আমার তো মাত্র 4 মাস হয়েছে। আমি বাবা আর দাদাদের কাছে আবার ফিরে যেতে চাই। আমি এখানে থাকতে চাই না। প্রথমে আমারও তাই ইচ্ছে করত, কিন্তু এখন তো আমি আমার বাড়ির লোকের চেহারাও ভুলে গেছি। যে লোকটা আমায় কিনেছিল, আমি ওর 2 বাচ্চার মা। এখন এটাই আমার জগৎ, আর এটাই আমার জীবনের বড় সত্যি। আর তোমার সাথেও এটাই হবে সাজিয়া। প্রথমে আমারও তাই ইচ্ছে করত। যে লোকটা আমায় কিনেছিল, আমি ওর 2 বাচ্চার মা। এখন এটাই আমার জগৎ,
আর এটাই আমার জীবনের বড় সত্যি। ভালো হবে তুমিও এটাকে মেনে নাও, কারণ এটাই তোমার ভবিষ্যৎ সাজিয়া। ঘর মুচ্ছিস না মেয়েদের গায়ে হাত বোলাচ্ছিস? ভেতরে বাসনের পাহাড় পড়ে আছে, চল হাত চালা। নুরি দিদি, আমি আবার বাড়ি ফিরে যেতে চাই আমার বাবা আর দাদাদের কাছে। আমাকে সাহায্য করো। আমি কিছু করতে পারলে নিশ্চয়ই তোমার জন্য করতাম। 2, 4 বা 6 মাসটা বড় কথা নয়, হয়তো তুমি এই জগৎটা ভুলতে পারতে, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? দিদি, আমার বৌদির নাম্বারটা মনে আছে। তোমার ফোনটা আমাকে একবার দাও, আমি একটু ফোন করি। আমার কাছে কোনো ফোন নেই, আমার স্বামীর কাছে আছে, কিন্তু আমি ওটাকে ছুলেও আমার হাত ভেঙে দেবে। দিদি দিদি, একবার, ব্যাস একবার। আরে তাড়াতাড়ি জলটা ভর না। সাজিয়া, আমি ফোন নিয়ে এসেছি। এনে যা করার তাড়াতাড়ি কর, আমার স্বামী জেগে গেলে না সাংঘাতিক বিপদ হয়ে যাবে। হ্যালো হ্যালো বৌদি। বৌদি, আমি সাজিয়া। সাজিয়া, তুই কোথায়? কেমন আছিস তুই? বৌদি আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে আর কোনো একজনের বেগম করে রেখেছে। আমার সাথে খুব অত্যাচার করা হচ্ছে এখানে। কিন্তু সাজিয়া, তুই এখন কোথায়? আমি হরিয়ানা। এক মিনিট। হ্যালো, হ্যাঁ আগে গ্রাম ওয়ার্দিগর, জেলা হরিসান, হরিয়ানা। আর শুনুন, এই নাম্বারে না ভুল করেও ফোন করবেন না, তাহলে আমার স্বামী তো আমাকে মেরে ফেলবেই আর সাজিয়াও বেঁচে থাকবে না। কি নাম বলেছে? জেলা ফরিসাল, গ্রাম বার্দিগর। ফরিসাল জেলা তো এই তো কাছেই, হরিয়ানাতে। আর ওই গ্রামটাকেও আমরা খুঁজে পেয়ে যাব। জুবের, আমাদের বোনকে ফাঁসানো হয়েছে, ওকে যেভাবেই হোক বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাইজান, আমরা যেভাবেই হোক সাজিয়াকে বাঁচিয়ে আনবো। ভাই সোজা প্রধানের বাড়ি খোঁজ করি, ওখানে গিয়ে জিজ্ঞেস করব। সাজিয়া, সাজিয়া, ভাইজান, ভাইজান। ব্যাস ব্যাস ব্যাস, এবার তোর কান্না থামা। আমি তোকে বাড়ি ফেরত নিয়ে যেতে এসেছি। কে তুমি? আমি সাজিয়া দাদা, ওকে বাড়ি ফেরত নিয়ে যেতে এসেছি। ও আমাদের ঘরের বউ? আমি তোমাদের ঘরের বউ নই। ভাইজান, আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। এরা আমাকে জোর করে এখানে রেখেছে। একদম ভুল, জোর করে কিচ্ছু করা হয়নি। জোর করে নয়, আমরা সাজিয়াকে রীতিমতো কিনেছি 50,000 টাকা দিয়ে। আর ও এখন আমাদের আমিরের বেগম, আর দুনিয়ার কোনো শক্তি মিয়া বিবিকে আলাদা করতে পারবে না। শুনুন সবাই, আমি সত্যি কথা বলছি, আমিও নিজের দাদা। আমার বোনকে আমাদের গ্রাম থেকে তুলে আনা হয়েছিল, আমাদের বাড়ি আসামে। আমার বোন এখন অনেক ছোট, দয়া করে ওকে সাহায্য করুন, ওকে আমার সাথে যেতে দিন আপনারা। ও সোজা নিজের স্বামীর বাড়িতে যাবে, আর তোমরা যাবে গ্রামের বাইরে। আর এরপরে যেন এখানে তোমাদের দেখতে না পাই। আমি এই গ্রামের প্রধান, আমি যা বলবো চুপচাপ মেনে নিবি। এ আগে তোর বোন ছিল, এখনো সোলেমানের ছেলে আমিরের বউ। আর এ শুধু সোলেমানেরই নয়, গোটা গ্রামের সম্মান। আরে নিকুচি করেছে আপনাদের কেনা সম্মান, আর আপনাদের সবার। আমি আমার বোনকে এখান থেকে নিয়েই যাব। ওরা বাড়াবাড়ি নয়, না হলে তোদের সবাইকে এইখানে কেটে ফেলবো, আর গ্রামের বাইরের পাগলা কুকুরকে দিয়ে খাইয়ে দেবো। বেরিয়ে যায় এখান থেকে।
আমরা এমন বাবা মাও দেখতে পাই, এমন ভাই বোনকেও দেখতে পাই যাদের বাচ্চাদের দাস হিসেবে কেনা বা বেচা হয়েছে। তারা জানেন যে তাদের সন্তান কোথায় আছে, কিন্তু গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসার সাহস তাদের নেই। ব্যাপারটা এতটাই লজ্জাজনক, যে সমস্ত বাচ্চাদের স্কুলে থাকার কথা ছিল তার সঙ্গে 2-3 বা তার থেকেও বেশি লোক বিয়ের নাটক করে তাদের ঘরের কাজের লোক বানিয়ে রেখে তাদের সাথে যৌন নির্যাতন করে বা অত্যাচার করে। স্যার, ও আমার নিজের ছোট বোন। ওকে আমাদের গ্রামের থেকে তুলে আনা হয়েছে, আসামের থেকে। আর এখানে এনে বেচে দিয়েছে। আপনি জানেন স্যার? আমরা এটাও জানি যে এই পুরো জেলা জুড়ে প্রায় প্রত্যেকটা বাড়িতে কিনে নেওয়া মেয়েরা রয়েছে, আর যারা এখন সবাই সেই বাড়ির বউ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে বা নিকা কিছু একটা হয়েছে নিশ্চয়ই। ভাই, ঘরোয়া ব্যাপার সবার। আমার বোনের বয়স মাত্র 16 বছর, ওকে ওরা খুব অত্যাচার করছে। ভাই, ও যেমন তোমার বোন, তেমনি আবার তো কারো স্ত্রীও। হ্যাঁ, এখন অন্যের প্রপার্টি তুমি কিভাবে কেড়ে নিতে পারো? আপনি শুধু এটা বলুন যে আপনি গিয়ে ওকে ছাড়িয়ে আনবেন কি না। কি ব্যাপার কি? হ্যাঁ, এত গরম? এই ছোকরা, এটা হলো হরিয়ানা, বুঝলি? এখানে সবার হাতেই লাঠি থাকে। আর শালা তোর পেছনে যদি এতই রস থাকে, তাহলে যা, নিজে গিয়ে খুঁজে নে আর ছাড়িয়ে নে তোর বোনকে। চল যা এখান থেকে, কাজ দেখাচ্ছে। আপনার কাজ হলো এটাই যে আমার কেসটা দাখিল করা আর তদন্ত করা, আর আপনি পুলিশ হয়ে ওদের হয়ে কথা বলছেন। এই, আমি কে আর আমি কার হয়ে কথা বলবো সেটা তুই আমাকে শেখাবি? হ্যাঁ, এই সুনীল, এদের শুধু থানাতেই নয়, সারা জেলাতে যেন আমি এদের দেখতে না পাই। চল ভট এখান থেকে, চল চল বড়, চল বেরো যা। ভাইজান, আমার সাথে সাজিয়ার দেখা হয়েছিল। জুবির, আমার সঙ্গে কথা তো বলা সাজিয়ার। ও এখানে নেই ভাইজান, আর এখানকার পুলিশ ওই লোকগুলোর হয়েই কথা বলছে। আমাদের সাজিয়াকে কেউ কিনে নিয়েছে, আর ও এখন তার বউ। কি? এখানে নাকি এরকমটাই চলে, আর পুলিশ ওই লোকগুলোর হয়ে কথা বলছে। কিন্তু জুবির, আমাদের সাজিয়া কেমন আছে? ও ভালো আছে তো? দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু তোমরা চিন্তা করো না, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। সবাই এক এখানে? ধ্রুব সিং, আমি সাংবাদিক। বহু বছর ধরে চলছে এই র্যাকেটটা। এখানে যদি কোনো মেয়ে জন্মায় তাহলে তাকে গলা টিপে মেরে ফেলা হয়, ফলে ছেলেদের পক্ষে মেয়েরা কমে যাচ্ছে এখানে, সেজন্যই এখানে মেয়েদের কেনা হয়। কিন্তু এটা তো খুব বড় অপরাধ স্যার। বিরাট বড়, কিন্তু এখানে কেউ কিছু বলবে না, কারণ এইসব লোকগুলি ঠিক করে যে সরকার কে তৈরি করবে আর সিএম কে হবে। এরা সবকটা ভোট ব্যাংক। কিন্তু আপনি তো সাংবাদিক, আপনি আমার সাহায্য করতে পারেন না? আমার বোনকে আসাম থেকে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করা হয়েছে স্যার। আমি জেলার এসপির সঙ্গে কথা বলতে পারি, কিন্তু শুধু কথা বলতে পারি। তোমার বোন ছাড়া পাবে কি পাবে না সেই ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমি আমার অফিসে কথা বলছি, যদি কোনো সমাধান হয়। আসলে সমাধান তো হওয়া উচিত। হ্যালো, পুলিশ কি বললো বাবা? কোনো সাহায্য করছে না খালা, কিন্তু এক সাংবাদিক দাদার সাথে আলাপ হলো, উনি বললেন আমাকে সাহায্য করবেন। একটা কথা বলার ছিল বাবা, কিন্তু ভাবছি যে কি করে বলবো। কি কথা খালা? কয়েক সপ্তাহ আগে আমি সাজিয়ার ব্যাপারে জানতে পারি। কি? হ্যাঁ বাবা, এমনকি ওকে এক জায়গা থেকে বাঁচিয়েছি যেখানে ওকে বেচা হয়েছিল। তুমি আমাকে এই কথাটা আগে কেন বলনি খালা? কিন্তু ব্যাপারটা এমন হয়েছিল যে আমি আমার দুটো লোকের সঙ্গে ওকে বাঁচিয়েছিলাম, কিন্তু হঠাৎই ওই দুটো লোক আমার সঙ্গে বেইমানি করে আর সাজিয়াকে অন্য কোনো জায়গায় বেচে দেয়। তখন থেকে আমি ওকে খুঁজছি বাবা, এখন তো ওকে পাওয়া গেছে। আমরা এবার সবাই মিলে ওকে বাঁচাবো। এই কথাটা তোমার আমাদের আগেই বলা উচিত ছিল। এমনিতে তো অনেক কিছু হবার ছিল, আমাদের এই মেয়েটার এরকম হওয়া উচিত ছিল না। এখন তুমি চিন্তা করো না বাবা, আমি আসছি। তোমাদের রাজিয়া খালা এখনো বেঁচে আছে। ছাড়িয়ে আনতে দে ওদের বোনকে, আমরা আবার ওকে ধরে অন্য কোথাও বেচে দেব। সুলেমানের থেকে এখনো তো 40 পেলাম না। সময় আসতে দে, তখন ওই 3 বাপ বেটাকে আমি মজা দেখাবো। কিন্তু আগেই মালটাকে পার্সেল তো করি। ওকে এমন জায়গায় বেচবো না যাতে পুরো মিলিটারি ওর পিছনে লাগিয়ে দিলেও ওকে খুঁজে না পাওয়া যায়। একদিকে এক অচেনা জার্নালিস্টের সাহায্যে জুবেরের মধ্যে নিজের বোনকে বাঁচানোর একটা আশা দেখা দেয়, আর অন্যদিকে তার নিজের মাসি এই কেসের মুখ্য আসামি রাজিয়া অন্য চাল চালছিল। রাজিয়া জেনে ফেলেছিল যে সাজিয়ার খোঁজে জুবের হরিয়ানা পৌঁছে গেছে, আর সে প্রতিজ্ঞা করেছিল
যে সে সাজিয়াকে আর আসামে ফিরে যেতে দেবে না। কে সফল হয়, জুবের না রাজিয়া? আর এই সবে সাজিয়ার কি অবস্থা, কি হচ্ছিল ওর সাথে? মারবো আরো মারবো, চুপ কর। এই ছেড়ে দে, আর মারিস না। স্যার, এটা আমার আধার কার্ড আর এটা বোনের স্কুলের সার্টিফিকেট। ও ক্লাস 6 পর্যন্ত পড়েছে স্যার। মিলঘর পুলিশের কাছ থেকে কোনো কোঅপারেশন পাচ্ছি না। আর স্যার, ওখানকার গ্রামের লোকজন ভীষণ ভায়োলেন্ট হয়ে যায়। আমাকে সাহায্য করুন, আমার বোনের বয়স মাত্র 16 বছর। জুবের, বশির, চিন্তা করো না, আমরা তোমাদের বোন সাজিয়াকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো। পুলিশ যদি সাহায্য করতে না চায়, তাদের সাহায্য করতে বাধ্য করব। স্যার, কিন্তু এই কাজটা কি পুলিশ ছাড়া করা যাবে না? না, আর হওয়াটা উচিত নয়। বরং পুলিশের উচিত আমাদের সব রকম সাহায্য করা। আর ওই পুলিশ অফিসার কেমন অফিসার যে মহিলাদের আর বাচ্চাদের সাহায্যই করতে পারে না? এবার যা হয় হোক, পুলিশকে আমাদের সঙ্গে কোঅপারেট করতেই হবে। আর এরকম ধরনের গ্রামে আমরা একলা যেতে পারি না। অঞ্জলি, চাইল্ড কেয়ার কমিটিকে ইনফর্ম করো, ওদের সাহায্য আমাদের দরকার। স্যার, দেখুন, এই মেয়েটার কেস এর আগেও আমার কাছে এসেছিল। সেবার ওর মাসি ওকে ছাড়িয়ে নিয়ে যায়। এবার আমরা উদ্ধার করব। আপনি প্লিজ নিজের টিমটা তৈরি করুন, সময় কিন্তু হাতে নেই। সময় হাত থেকে বেরিয়ে পাল্টেও গেছে। এখন ও একজনের স্ত্রী। ওই মেয়েটা এখনো বাচ্চা স্যার। এই দেখুন ওর স্কুল লিভিং সার্টিফিকেট। এজ প্রুফের জন্য স্কুল লিভিং সার্টিফিকেট আমরা অ্যাকসেপ্ট করি না। সুপ্রিম কোর্ট যদি মানতে পারে, আপনি পারবেন না? এই নিন, প্লিজ পড়ুন এটা। জুভিনাইল অ্যাক্টে পরিষ্কার লেখা আছে, যদি মেয়ে নাবালিকা হয় তাহলে ওর স্কুল সার্টিফিকেটই যথেষ্ট অ্যাকশন নেওয়ার জন্য। তাহলে এবার কি আপনি এফআইআরটা নেবেন? আগে মাদ্রাজ পুলিশ এফআইআরটা নেবে, তারপর আমরা নেব। এর মধ্যে মাদ্রাজ পুলিশ আবার কোত্থেকে চলে এলো? এখন মেয়েটা যদি মাদ্রাজ থেকে কিডন্যাপ হয়, তাহলে কেসটা তো ওখানকারই হয়। স্যার, আমি আপনাকে আগেও বলেছি, আমাদের বাড়ি আসামে, মেবিলোর গ্রাম, নাজাকিবাদ জেলা। হ্যাঁ, ওই একই ব্যাপার। আসাম, মাদ্রাজ, মুম্বাই, দিল্লি একই ব্যাপার। তো ওখানকার পুলিশের কমপ্লেন, মিসিং কমপ্লেন আগে লেখা হবে, তারপর ওরা এখানে এসে আমাকে রিকোয়েস্ট করবে। হ্যাঁ, তারপর আমরা কেসটা ভেবে দেখতে পারি। ভাবার কাজটা পার্লামেন্ট আগেই করে ফেলেছে। এটা হলো পক্সো অ্যাক্ট 2012 এডিশন। এতে পরিষ্কার লেখা আছে, দেশের কোনো জায়গার কেস হোক, কেসটা বাচ্চাদের হলে যে কোনো জায়গার পুলিশ অ্যাকশন নিতে পারে, যেটা আপনি নিতে চাইছেন না। ম্যাডাম, আমি আমার আর আপনাদের সবার জীবন বাঁচানোর চেষ্টা করছি। আপনি কি বলতে চাইছেন? ওরা ভালো কথার লোক মোটেই নয়, খুব সাংঘাতিক লোক। ওরা ঘিরে ধরবে আমাদের, হয়তো লাঠি চালাতে পারে, আবার গোলাগুলিও চলতে পারে। আপনারা শহরের মানুষ কি জানবেন যে গ্রামে কি না হয়? আরে গ্রাম হোক শহর হোক, কোনো অন্যায় হলে সেটাকে তো বন্ধ করতে হবে নাকি? এই বৈপ্লবিক কথাবার্তা না শুনতে খুব ভালো লাগে। এই এলাকাতে এখানকার লোকাল মেয়েরাও বিক্রি হয়, তখন আপনারা কোথায় থাকেন? আপনাদের চোখের সামনে দিয়ে একেবারে খোলাখুলিভাবে মেয়েগুলো হারিয়ে যায়, তাদের কেনা বেচা চলে, তখন আপনারা কোথায় থাকেন? দেখুন, আমার কাছে তর্ক করার মতো সময় নেই। আমরা সাজিয়ার মতো এরকম ধরনের অন্যান্য মেয়েদেরও বাঁচাতে চাই, কিন্তু এই মুহূর্তে আমরা সাজিয়ার জন্যই এখানে এসেছি। আপনি নিজের টিমটা রেডি করুন আর আমাদের সঙ্গে চলুন। দেখুন প্রকাশবাবু, আমি আপনাকে আবার বলছি, এরা কিন্তু খুব সাংঘাতিক লোক, ঘিরে ধরবে আমাদের, ছাড়বে না। ধরুন যদি সাজিয়ার জায়গায় আপনার মেয়ে কিংবা বোন কিংবা স্ত্রী হতেন, তখন আপনি এইভাবে সময় নষ্ট করতেন তো? গ্রামবাসীদের ভয় তাদের বাঁচানোর চেষ্টা করতেন না? চলো ভাই, ফোর্স রেডি করো। এটা এতটাই বড় একটা ব্যবসা যার মধ্যে শিশু ব্যবসায়ী আছে, যাদেরকে আমরা চাইল্ড ট্রাফিকার বলি। এতে তাদের রোজগার আছে। এরপরেও যেসব প্লেসমেন্ট এজেন্সি আছে, যারা চাকরির ছুতোয় অনেক রোজগারের লোভ দেখায়, সেই সব লোক আছে। এই সব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিশুরাই প্রথম ওদের শিকার হয়। রাজিয়াবি, আপনার ভাগ্নে জুবের আর বশির একটা সংগঠনে গিয়েছিল, তারপর পুলিশকে নিয়ে গেছে ভর্তি করে সাজিয়াকে ছাড়াতে। আরে বাহ, আমাদের কাজ তো ওরাই করছে।
সিদ্দিকী ওই মাদ্রাজের মেয়েটাকে একবার বাইরে ডাকুন। এখানে কোনো মাদ্রাজি নেই। ইন্সপেক্টর, ওই মেয়েটা আসামের মেয়ে, আর ওই মেয়েটার নাম হলো সাজিয়া ফকির। না মানে হ্যাঁ মানে ওই মাদ্রাজ না, আসামের মেয়ে। সাজিয়া সাজিয়া ফকির। এখনো হলো সাজিয়া সিদ্দিকী। ওর স্বামী আমির সিদ্দিকীর সঙ্গে ও বাইরে গেছে। ও কোথায় গেছে? তা দিয়ে তোমাদের দরকার? আমাদের দরকার আছে। আমরা ওর দাদা। আমাদের বোন সাজিয়াকে আমাদের গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল। কি হয়েছে তা আমরা জানি না, আর এখন যেটা সামনে আছে সেটাই সত্যি। সাজিয়া সিদ্দিকীর সঙ্গে আমির সিদ্দিকীর বিয়ে হয়েছে, আর আপনারা তো ভালো করেই জানেন আমরা গ্রামের লোক বাইরের লোকের হস্তক্ষেপ একদম পছন্দ করি না। আমরা জোর জবরদস্তি একদম সহ্য করি না। জোর জবরদস্তি তো এই বেচারি মেয়েটার সঙ্গে হয়েছে। কোনো জোর জবরদস্তি করা হয়নি। গত 4 মাস ধরে এখানে খুব আরামে আছে আমার ছেলে আমিরকে নিকা করে। তাহলে ওকে বাইরে রাখুন, আমরাও একটু দেখি যে ও ঠিক কতটা আরামে রয়েছে। এই ভাই, এই বেশি বাজে বকিস না। কি বলা হলো শুনলি না? ওরা দুজন বাইরে গেছে। এই দেখো, সাজিয়া আর আমিরের নিকানামা। প্রকাশবাবু এখন নিজেই দেখে নিন ওদের বিয়ের। এটা জালি। ছেলে, আর এতে তারিখটাও তো 4 দিন আগের লেখা রয়েছে। আমি জানতে পেরেছি আমার বোনকে এরা 50,000 টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ, কিনে বিয়ে দিয়েছি। তা কি হয়েছে? এই নিকানামা তো আছে। আপনি শুনতে পাননি? এই নিকানামাটা জাল, আর এর তারিখটা 4 দিন আগের। কিন্তু নিকা তো 4 মাস আগে হয়েছিল। শুনুন, আপনারা অনেক নাটক করে ফেলেছেন। এবার সাজিয়াকে বাইরে নিয়ে আসুন। আর কতবার বলতে হবে রে? ওর স্বামীর সাথে গ্রামের বাইরে গেছে। কোথাও যায়নি সাজিয়া। বাবু, এরা সব মিথ্যা কথা বলছে। সাজিয়া এখানেই আছে। এই রহমতের বউ, মাঝখানে কথা বলিস না। কেন বলবো না? এবার বলবো মোড়ল মশাই, এইসব নিকাহ টিকাহ সব মিথ্যে। এই লোকটা ছেলে আমির, যে একটা বদ্ধ পাগল, তার গলায় ওরা সাজিয়াকে ঝুলিয়ে দিয়েছে। নিকাহ তো আমিরের সাথে হয়েছে, কিন্তু সুহাগরাত তো এ আর নাসির দুজনে মিলে করে। প্রতি রাতে বেচারিকে কুকুরের মতো ছিঁড়ে খায়। এই নুরির বাচ্চা, বেশি বকিস না। ভাগ্য ভালো যে তোর স্বামী এখানে নেই। এখানে থাকলে তোকে কেটে ফেলে দিত। এবার যদি একটা কথাও বলিস না, খুব খারাপ হবে। যা হবার তা হয়ে গেছে মোড়ল মশাই, খুব খারাপ হয়ে গেছে। আপনারা মেয়েরা জন্মানোর আগেই তাদের মেরে দেন, হয় পেটের মধ্যে, না তো জন্মানোর পরেই। তাহলে তোমরা পুরুষেরা মেয়ে কোথা থেকে পাবে? তোমরা মেয়েদের সম্মান দাও না, আর ওদের ওপর জানোয়ারের মতো অত্যাচার করো। আর নিকাহের কথা বলছো? তোমাদের না ক্ষমতাই নেই সত্যিকারের নিকাহ করার, সত্যি কাউকে ভালোবাসার, সত্যিকারের স্বামী বা প্রকৃত অর্থে বাবা হওয়ার। নপুংসক শয়তান কোথাকার। দেখুন দেখুন, শান্ত হন আপনারা। আইন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ দেখুন, শান্ত না হলে কিন্তু আমরা গুলি চালাবো। আমরা খুন খারাপই চাই না। আরে এই কাজটা তো শান্তিতে হতে পারে নাকি? এই সুলেমান, ছেলের বউকে ডাক। এরা আমাকে খুব মেরেছে আমাকে, খুব কষ্ট হচ্ছে আমার। এখন আর তোমাকে কেউ মারতে পারবে না সাজিয়া। ইন্সপেক্টর, আমরা সাজিয়াকে নিয়ে যাচ্ছি, তারপরে যা হবে দেখা যাবে। কিন্তু সাজিয়া এখানে আর এক মুহূর্ত থাকবে না। চলো পেছনে যাও। আজ তো বেঁচে গেলেন বাবু, কিন্তু এর পরিণতি আপনার মনে থাকবে। গাড়ি স্টার্ট দাও।
সুলেমান সিদ্দিকী আর ওর পরিবারের সবার বিরুদ্ধে এবার একটা কেস ফাইল করুন আর ওদের গ্রেপ্তার করুন। আপনি কমপ্লেন করেছিলেন, আমরা অ্যাকশন নিয়েছি, মেয়েটাকে আপনারা পেয়ে গেছেন। এখন আমরা কি করব আর কি করব না সেটা দয়া করে আমাদের হাতে আপনি ছেড়ে দিন। আপনার ওপর যদি ছেড়ে দিতাম না স্যার, তাহলে সাজিয়াকে বাড়িতে নয় কবরখানায় নিয়ে যেতে হতো। মেয়েটাকে তো ফিরে পেয়েছেন। যথেষ্ট নয়, একটা মেয়েকে ফিরে পাওয়া যথেষ্ট নয়। যতদিন এই অবস্থাটা পাল্টাচ্ছে, এই লোকগুলো আইনের শক্তি বুঝতে পারছে, ততদিন এই লড়াইটা চলবে। আপনি সঙ্গে থাকলে ভালো, না হলে কিচ্ছু যায় আসে না। হুজুর, সাজিয়া আমার বোন, আর এই হলো আমাদের সব কাগজপত্র। স্যার, সাজিয়ার মাসি রাজিয়া মেহতারও এখানে রয়েছেন। ওনাকে ডাকুন। বলুন। সাহেব, এই জুবের, বশির আর এই বাচ্চা মেয়ে সাজিয়া, এরা তিনজনই আমার স্বর্গীয় বোন মেহজাবিনের সন্তান। ওরা খুবই গরিব সাহেব। কেউ এই বাচ্চা মেয়েটার সরলতার সুযোগ নিয়ে খুব খারাপ করেছে ওর সঙ্গে, আর আমি এটা হতে দেব না। এখন আমি নিজে ওর খেয়াল রাখব সাহেব। আমি ওর দায়িত্ব নিতে চাই। আপনার স্বামী কি করেন? সাহেব, ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমার একটা ছোট দুধ দইয়ের বিজনেস আছে, তাতে ভালোই রোজগার হয়। সাহেব, আমি এই বাচ্চা মেয়েটাকে পড়াশোনা করাতে চাই, ওকে আম্মির ভালোবাসা দিতে চাই। মাইনর সাজিয়া ফকিরের কাস্টডি চাইল্ড কেয়ার কমিটির কাছ থেকে ওর দাদা জুবের আর বশির ফকিরকে দেয়া হচ্ছে। বাচ্চারা, তোমরা শুধু এটাই ভাবছো তাই না, যে আমি সাজিয়াকে আমার সঙ্গে কেন রাখতে চাই? তাহলে শোনো, এখন সাজিয়ার ওর আম্মিকে খুব প্রয়োজন, আর আমি তো তোমাদের কাছে আম্মির মতনই, তাই না? তোমাদের আজ থেকে আর কখনো কোনো কিছুই ভাববার দরকার নেই। আমি আছি তো। বশির, তুমি এক্ষুনি আসাম ফিরে যাও, তোমার আব্বু আর বিবির খেয়াল রাখবে, আর তুমি দিল্লি গিয়ে নিজের কাজ সামলাও। সাজিয়া মা, আমি তোকে আগেরবার তোকে ওই জানোয়ারগুলোর হাতে ছেড়ে সত্যিই খুব বড় ভুল করেছি, কিন্তু খোদা কসম মা, এরপর আমি আর এরকম ভুল করব না। তোকে আর কখনো একা ছাড়বো না। তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো মা? হ্যালো ধ্রুব, তোমার জন্য একটা ইনফরমেশন পাওয়া গেছে। হ্যাঁ বলো। ওই যে সাজিয়া ফাকিরের কেসটা, হ্যাঁ, আমার কন্ট্যাক্টরা বলেছে ওই মাইনর মেয়েটা প্রথমে মিলখোর গ্রামে বিক্রি হয়েছিল আর পরে ওয়ার্তিগড়ে। হ্যাঁ কারেক্ট। তারপর ওয়েল, ওরা বলেছে যে এই দুটো কেসেই এই মেয়েটাকে প্রথমে জামালের কাছে, তারপর সুলেমানের কাছে বিক্রি করেছিল আর কেউ না, ওর নিজের মাসি, ওই রাজিয়াই। কি? সাজিয়া, আমি প্রতি সপ্তাহে তোর সাথে দেখা করতে আসবো। আর সাজিয়া, তোকে আমি রোজ একবার করে ফোন করব। সাজিয়া মা, যখনই তোর ইচ্ছে করবে আমি তোর সেলাইয়ের ক্লাস শুরু করিয়ে দেব। আর এছাড়াও তুই যদি আর কিছু শিখতে চাস বা আবার স্কুলে পড়তে চাস, তাহলে আমাকে বলে দিবি। জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। একটা উপায় আছে রাজিয়া, আপনি সাজিয়াকে ওর ভাইদের সঙ্গে আসামে ফিরে যেতে দিন, আর আমাদের সঙ্গে গাড়িতে উঠে পুলিশ স্টেশনে চলুন, সেখানে গিয়ে নিজেকে সারেন্ডার করে দিন। কি? জুবের, বশির, তোমাদের এই মাসি সেই লোক যে সাজিয়াকে দুবার বেঁচে দিয়েছিল।
কি কি সব বাজে কথা বলছে এই পাগল লোকটা? আমি একদম ঠিক কথা বলছি। তুমি সাজিয়াকে জামালের কাছ থেকে ছাড়িয়ে এনেছিলে কারণ জামাল তোমাকে পুরো টাকাটা দেয়নি। এ মিথ্যে কথা বলছে, এই লোকটা মিথ্যে কথা বলছে। তারপর তুমি সাজিয়াকে সুলেমানের কাছে বেচে দিয়েছিলে পুরো 50,000 টাকায়, কিন্তু সেখান থেকেও 40,000 টাকা পাইনি। আর সেই জন্যই সাজিয়াকে এখন নিজের কাছে রাখতে চাইছে, যাতে এর পরের বার আরো বেশি দামে আরো একজনের কাছে সাজিয়াকে বেচে দিতে পারে। আর সেই জন্যই এই কোর্টে সাজিয়ার কাস্টাডি চেয়েছিল। দেখো বাবা, এই লোকটা শুধু শুধু আমার নামে মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ আমার সম্পর্কে কি জানে? আমি সেই কথাটাও জানি, যেটা না জানলেই ভালো হতো। যেমন ধরো তোমার আর জামালের যে সওদা হয়েছিল, সেটা আমি জানলাম কি করে? আর এটাই বা জানলাম কি করে যে তোমার ওই দুটো লোক আলতাফ আর শাব্বির সাজিয়াকে সুলেমানের কাছে বেচে দিয়েছিল? সালাম আলাইকুম সুলেমান ভাই। সাজিয়ার মানসিক আর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। রেস্কিউ এজেন্সির কন্ট্রাক্টে সে একটা বাড়িতে কাজ করছে, যেখানে সে মিনিমাম ওয়েজেসের থেকে বেশি রোজগার করছে, আর তার সাথে একজন প্রফেশনালের মতো ব্যবহার করা হয়। কিন্তু খারাপ খবর এটাই যে সুলেমান আর তার পরিবারের বিরুদ্ধে কেস তো রেজিস্টার হয়েছে, কিন্তু কবে শুনানি হবে সেটা কেউ জানে না। সাজিয়ার সাথে যেটা হয়েছে সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু এটা কোনো নতুন বিষয় নয়। যদি আপনি ইন্টারনেটে চেক করেন তাহলে আপনি ভাবতে বাধ্য হবেন যে এত পরিমাণে ট্রাফিকিং এর কেস, কত যন্ত্রণাদায়ক ঘটনা, ওদের পাগল করে দেওয়ার মতো স্ট্যাটিস্টিক। কিন্তু এই ট্রাফিকাররা কি শাস্তি পায়? এদের কি দেশের আইনের কোনো ভয় নেই? এদের কনভিকশন রেট কি? এদের কি সত্যি সাজা হয়? এটা খুবই ডিস্টার্বিং প্রশ্ন, যার উত্তর সবসময় সন্তোষজনক হয় না। হাজার হাজার পীড়িত মহিলা আর শিশু সারা পৃথিবীতে শুধু অপেক্ষা করছে যে কে কবে ওদের এই নরক থেকে উদ্ধার করবে। বাচ্চাদের, মহিলাদের আর পুরুষদের কেনা বেচা আজ পৃথিবীর সব থেকে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি একটা রিপোর্ট পাওয়া গেছে। সেই রিপোর্ট অনুযায়ী কয়েক সহস্র কোটি টাকার শিশু আর মানুষ কেনা বেচা হয়েছে। হিউম্যান ট্রাফিকিং আর বাচ্চাদের ব্যবসা, মাদক দ্রব্যের ব্যবসা আর বেআইনি অস্ত্রশস্ত্রের ব্যবসা যারা করত তারা আগে আলাদা আলাদা লোক ছিল, কিন্তু এখন এই তিনটে ব্যবসায়ী খুব কাছাকাছি এসে গেছে এবং একসঙ্গে হচ্ছে। তাই ওদের শক্তিও বাড়ছে আর কালো টাকাও বাড়ছে। ভারতও একটা বড় কেন্দ্র হয়ে উঠেছে। নেপাল থেকে, বাংলাদেশ থেকে বা অন্যান্য সব জায়গা থেকে বাচ্চাদের চুরি করে বা ভুলভাল বুঝিয়ে ট্রাফিকিং এর মাধ্যমে ভারতে নিয়ে আসা হচ্ছে, আর ভারতের বাচ্চাদেরও অন্যান্য জায়গায় গিয়ে বেচা হচ্ছে। সর্বসাকুল্যে ভারত শিশু চোরাচালানের যে অবৈধ ব্যবসা তার একটা উৎস। এটা একটা ট্রানজিট পয়েন্ট, যেখান থেকে বাচ্চাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা ডেস্টিনেশনও, যেখানে বিভিন্ন জায়গার বাচ্চাদের ট্রাফিকিং এর মাধ্যমে এখানে নিয়ে এসে তাদের দাসত্ব করানো হয়। তাই আমাদের সামনে এখন সব থেকে বড় পরীক্ষা, সমাজের পরীক্ষা, সরকারের পরীক্ষা, আপনাদের আর আমার পরীক্ষা, যার সামনে আমাদের দাঁড়াতে হবে আর এই অন্যায় আটকাতে হবে। ক্রাইম পেট্রোল হিউম্যান ট্রাফিকিং আর চাইল্ড লেবারের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ জারি রাখবে। ক্রাইম পেট্রোলের আজকের এপিসোডে অংশ নেওয়ার জন্য আমরা কৈলাস স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.